কৈশোরকাল এক রঙিন সময়। এই একটি সময়ে পৃথিবী থাকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উজ্জ্বল। বলা হয় কিশোর কিশোরীদের চোখে থাকে একটা রঙিন চশমা আটা। এই রঙিন চশমায় তারা পৃথিবীর সবকিছু ভীষণ রঙিন দেখে এবং অত্যন্ত সুন্দর দেখে। কিন্তু যত সুন্দর এই সময়টি তত চ্যালেঞ্জিংও বটে। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় এটি, কিশোর বয়সে মানসিক সমস্যা এবং এর সমাধান। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ প্রমিসেস জানতে চাইয়ে আমরা স্বাগত জানিয়েছি মেজর ডাক্তার খসরুজ সামাদকে। তিনি একজন ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আছেন বাংলাদেশ আর্মড ফোর্সেসে। স্যার কেমন আছেন? জি ধন্যবাদ, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। জি আমি ভালো আছি এবং আপনার সাথে আজকে আবার আমরা বসেছি। এর আগেও আসলে আমরা গল্প করেছি এবং অনেক এনলাইটেড হয়েছে বিভিন্ন বিষয়, যে বিষয় নিয়ে আপনার সাথে আলাপ হয়েছে। তো আজ আমরা যেটি ঠিক করেছি সেটি কিশোর বয়স, এবং যেটি শুরুতেই বলছিলাম আসলে ভীষণ রঙিন এবং এটা অ্যাকচুয়ালি বেড়ে ওঠার একটা বয়স। তো একটু শুরুতেই আপনার কাছ থেকে স্পেসিফিকলি জানতে চাই যে কিশোর বয়স বলতে আমরা স্পেসিফিক কোন বয়সটিকে বুঝতে পারছি? জি, রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিক একটি চরিত্র ছিল, সেখানে রবীন্দ্রনাথ ফটিকের উদ্ধৃতি দিয়ে বলেছিল তার বয়স ছিল 12-13 বছরের মতো বালাই আর নাই। তো এটা বালাইয়ের বছর, আবার আপনি বলেছেন যে রঙিন স্বপ্ন দেখার বছর। এবার আসুন যে চিকিৎসা বিজ্ঞান কি বলে। এটা অনেক ক্ষেত্রে বিভিন্ন দেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, বাট মোটামুটি সব জায়গাতে যেটা গ্রহণ করা যায় সেটা হচ্ছে টিন এজ। তো 12, তারপর শুরু হলো 13, টিন, 14, টিন, 15, এভাবে 19 এর পরে 20 আর 10 থাকছে না। তাহলে পরে মোটা দাগে 13 থেকে 19 যদি আমরা এটা ধরি, 13 থেকে 19, এটাকে আমরা মোটা দাগে বলতে পারি যে এটা হলো কিশোর কিশোরদের কৈশোর বয়স। এই টিন এজ বা কিশোর বয়স, এই বয়সটাকে আসলে এত চ্যালেঞ্জিং কেন বলা হচ্ছে? টিনের আগে 12 বছর পর্যন্ত একই যেটা বলছিলাম, তখন আমাকে শিশু বলি। শিশু শব্দের ভিতরে একটা স্পর্শকাতরতা আছে। আমরা তাকে কোলে নেই, ঘুমাই, ও বেচারা কাঠ পেন্সিল দিয়ে ছবি আঁকে, ভুল হলে কাঠ পেন্সিল দিয়ে লেখাটাকে সে মুছে ফেলে। কোনো দোষকে আমরা দোষ মনে করি না, শিশু তো, সে ভুল করতেই পারে। 13 যখনই পাড়া দিল তখন প্রায় ধাক্কা দিয়ে তাকে ওই 12 থেকে 13 যখন শুরু হলো তখন সে কিন্তু পরিণত মানুষ না, তার কাছে কোনো এক্সপেকটেশনটা পরিণত মানুষের মতো না। আবার 20 পর থেকে আমি আপনি আমাদের অনেক পেরিয়ে অনেক দূর আমরা এসেছি বয়সের প্রেক্ষাপটে, তখন আমাদের কাছে অনেক কিছু সমাজ পরিবার চাইতেই পারে, কিন্তু ওই বয়সটা তার আসলে শরীর বা মন দেওয়ার মতো ভাবে প্রস্তুত হয় না। কিন্তু মনোজগৎটা তার শিশুর মতোই থাকে। তাহলে এই 13 থেকে এই পর্যন্ত বয়সটাকেই আমরা বলি যেখানে তার মনোজগৎটা আসলে শিশুর মতোই থাকে, কিন্তু আমাদের প্রত্যাশাটা হয়ে যায় অনেক বেশি। এবং ওই যে আমরা একটা উপমার কথা বলছিলাম যে কাঠ পেন্সিল দিয়ে ছবি আঁকে, ভুল হলে ইরেজার দিয়ে মুছে দেওয়া যায়, 13 পর তাদের হাতে কলম উঠিয়ে দেওয়া হয়, তুলি উঠিয়ে দেওয়া হয়, তখন যদি সে একটা ছবি আঁকে সেই ছবির ভুলটা সে আর মুছতে পারে না। এবং ওই আমৃত্যু তার যদি কোনো রকম ভুল হয় বা ছিটকে পড়ে, আমরা হয়তো আরো একটু পরে আলোচনায় আসবো, সেটা কিশোরদের জন্য একরকম, কিশোরীদের জন্য আর একরকম, বাট ছিটকে পড়ার ইতিহাস আমাদের অনেকেরই কম বেশি জানা। তার মাসুল হয়তো তাকে সারা জীবনই মৃত্যুর আগ দিন পর্যন্ত ওই একটি ভুলের মাসুল তাকে দিতে হয়। এই জায়গাগুলো সম্পর্কে আসি, তার আগে যদি একটু এই অংশটাকে আরেকটু হাইলাইট করতে পারি আমরা, যে কি ধরনের আসলে পরিবর্তন এই সময় হতে থাকে। আমরা যখন সাইকোলজি পড়েছিলাম তখন যখন কিশোর বয়স পড়তাম তখন এভাবে আমাদেরকে পড়িয়েছিল যে এটা হচ্ছে একটা রুমের, মানে দুটো রুমের মাঝখানের একটা পর্দা, যেটা একবার উড়ে শৈশবে যাচ্ছে আবার একবার উড়ে যৌবনে যাচ্ছে। তো কিশোর বয়স হচ্ছে সেই পর্দাটি।
তো এই যে উড়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাচ্ছে, সেটাই আসলে মূল চ্যালেঞ্জিং একটা জায়গা, রাইট? যতটুকু আপনার কথা থেকে আমি জি, বুঝলাম। আপনি যথাযথই বলেছেন। আপনার কথাটাকে পুরোটা রেখে আমি একটু সংযোজন প্রাসঙ্গিকভাবে করতে চাই। জি। সেটি হলো যে 13 এর পর থেকে ডাক্তারি পরিভাষায় হরমোনাল পরিবর্তন আসে। হ্যাঁ। হরমোন সম্বন্ধে আমাদের কম বেশি ধারণা আছে। এটা নালিকাবিহীন একটি গ্রন্থি, সেখান থেকে একটা বিশেষ রাসায়নিক পদার্থ সারা শরীরে নিঃসৃত হয়। আচ্ছা। এবং এই হরমোন পুরুষের বা ছেলের ক্ষেত্রে একরকম, মেয়ে বা নারীর ক্ষেত্রে আর এক রকম। সহজ করে বললে পুরুষের পুরুষ হরমোন, যাকে আমরা গাল ভরা নাম টেস্টোস্টেরন বলি, মেয়েদেরটা মেয়েদের হরমোন স্ট্রোজেন বা প্রোজেস্টেরন বলি। এখন এই হরমোন হচ্ছে নেপথ্যের কারিগর। আচ্ছা। ওই হরমোন নেপথ্য থেকে শিশুকে ধাক্কা দিয়ে বুঝিয়ে দিল তুমি আসলে পুরুষ। তাহলে তার কিছু পরিবর্তন হয় শারীরিক। আমরা একটু চিন্তা করি, তখন তার দাড়ি গোঁফ উঠতে থাকে। ওই শৈশবের যে মুখের তার কমনীয়তা ছিল, এটা ভেঙে হালকা দাড়ি, হালকা গোঁফের একটু চিহ্ন। কণ্ঠস্বর শিশুর যেরকম কমনীয়তা ছিল, কণ্ঠ পরিবর্তন হয়ে না পরিপূর্ণ মানুষের মতো ভরাট কণ্ঠ, না শিশুর মতো মিঠেল কণ্ঠ, এই দুটোর মাঝামাঝি একটা ওই আমার ডাক ভয়েস বলি, যে হাঁসের মতো খসখসে গলা, এটা তার ভেতরে একটা অস্বস্তি সৃষ্টি করে। এবং প্রজনন তন্ত্রের বৃদ্ধি, এটা একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা হরমোনের কারণে হয়। এটা তাকে এক ধরনের অস্বস্তির ভিতর ফেলে দেয়। এবং প্রজনন তন্ত্রের ভেতরে বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, তার ইচ্ছাটা খুবই প্রকৃতি প্রদত্ত হিসাবে জাগে, এবং বিভিন্ন রকম চুলের পরিবর্তন হয়। এটি খুব স্বাভাবিক ব্যাপার তার কাছে, কিন্তু এটা খুবই একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। ঠিকই আমরা ওই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের যদি কথাটা ভাবি, অনেকটা তাই, তার গাঠনিক কিছু পরিবর্তন হয়, শরীরটা একটু ভারী হয়ে আসে, স্ত্রী প্রজনন তন্ত্রের ভেতরে তার পরিবর্তন কিছু হয়, ঋতুচক্র হয়, মিনার্কি আমরা যেটাকে কম বেশি বলি, স্তনের পরিবর্তন হয়, শরীরের অঙ্গের পরিবর্তন হয়। এটি তাকে, যেটা আপনি বললেন উজ্জ্বল দিক, সে হয়তো প্রথম শাড়িটা জীবনে শখ করে পড়েছে, মায়ের শাড়িটা, বোনের শাড়িটা চুরি করে পড়েছে, বা ভাবিটা পড়েছে। এই যে একটা নারী মাতৃত্ব বা নারীত্বের যে একটা উচ্ছ্বাস বোধ, এটা তাকে যেরকম আনন্দিত করছে, কিন্তু এই যে শারীরিক পরিবর্তন, যে তাকে আর শিশুর মতো করে দেখা হচ্ছে না, তাকে যে তার ভাইটি খুব কাছে টেনে নিত, তাদের ভেতরে একটা অলিখিত এই যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কারণে একটু দূরত্ব অস্বস্তি, এটি ওই যে বললেন এক জানালার এপাশ আর ওপাশ, এটিও থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা মিশ্র অনুভূতি দোলাচল এসে দোলে। কখনো শিশু, কিন্তু শিশু মতো আচরণ করে, তুমি তো ছোট বাচ্চা না, এত বড় হয়ে গেছে, তুমি এই কাজটা করো না, আমরা তখন খুব উচ্চ করে দেবো, তাকে আমরা বড় বানিয়ে দিই। আবার যখন সে বড়র মতো আচরণ করে, এই এটা তুমি কেন করো, তুমি কি বড় হয়ে গেছো, তুমি তো ছোট্ট মানুষ। তাহলে আমরা অভিভাবকরা ওকে কখনো আমাদের প্রয়োজনে ছোট বলে বিষোদ্গার করি, আবার আমাদের প্রয়োজনে তখন তাকে খুব দায়িত্ববান বলে আমরা ডাকি। তো এই কখনো দায়িত্বের দোলাচল আর কখনো শৈশবের আনন্দ, এর মিশেলে বাচ্চারা একবার এদিকে যায় শাটল ককের মতো, আবার আমরা তাকে শাটল ককের মতো এদিকে ফেলে দিই। একদমই। তো এই জায়গাটিতে আসলে মানসিক ভাবে তারা কেমন থাকে, বা এই যে শারীরবৃত্তীয় যে ব্যাপারটা আপনি বললেন কিছু পরিবর্তন হচ্ছে, মনোবৃত্তিক জায়গাটি আসলে তখন তাদের কেমন হয়? জি, ধন্যবাদ। আমরা একটু আগে যে কথাটা বলেছি, যে 12 বছর পর্যন্ত সে তো নিঃসংকোচেই ঘুরেছে, তখন আর শিশু পুরুষ আর শিশু মহিলা বলে তেমন কোনো মৌলিক পার্থক্য ছিল না। তো শিশু, বাবা মার কলে উঠছে, কাকে উঠছে, বন্ধুর কাছে যাচ্ছে, বাবার কাছে যাচ্ছে। কিন্তু 13 বছর, আমি এটা রূপকার ছলে বলছি, বয়স কারো কারো ভেতে একটু ভিন্ন হতে পারে, আরো আগে একটু হতে পারে, ফুড হ্যাবিটের কারণে হতে পারে, ওয়েস্টার্ন কান্ট্রির আমাদের কান্ট্রির সাথে কিছু পার্থক্য থাকলে এগুলো হতে পারে, কিন্তু গড়পড়তা বলছি। তো এই যে পরিবর্তনটা, এটা দুটো কথাই বলেছে, যে একটা তাকে তার শরীর বুঝিয়ে দিচ্ছে যে তুমি আর শিশু নও, হরমোনটা বুঝিয়ে দিচ্ছে, পাশাপাশি তার গাঠনিক যে পরিবর্তন, অঙ্গ সংস্থান, অ্যানাটমিক্যাল যে চেঞ্জ, এটা তাকে বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি আর শিশু নও। কিন্তু মনোজগৎটা তার সেরকম ভিত্তিমূলটা তার তৈরি হয় না, যে আমি আসলে বেশ শক্ত পোক্ত, আমি একটা স্থিত দিই, আমি একটা ম্যাচিওর। বয়স তো আসলে তার তেমন হয়নি, কিন্তু ওই যে আমাদের ফ্রেমটা, আমি দেখছি আসলে মোটা চশমায়, সেই চশমায় আমার প্রত্যাশা বেড়ে গেছে অনেক, যে না তুমি তখন অনেক বড়। এটি আসলে পরিবারের ব্যাপক প্রভাব থাকে তার কাছের, তার বাবা মা, তার বড় ভাই বোন যদি থাকে, এবং তার পরিবারকে ঘিরে যারা থাকেন, এমনকি বাড়িতে যিনি গৃহ পরিচারিকা আছেন, ড্রাইভার আছেন, যাদের ফ্রি অ্যাক্সেস আছে, বাসায় বাজারঘাট করেন, দারোয়ান পিয়ন আছে,
যার পরিবারে যাদের এরকম এক্সেছে, এদের একটা প্রচন্ড ভূমিকা আছে। এবং বাবা মারা যখন হয় না কোনো কোনো পরিবার সবসময় খিটখিটি লেগে থাকে, দাম্পত্য কলহ থাকে, তো দেখা যায় যে ডিসহারমোনি আছে পরিবারে। কারো কারো ডিসহারমোনিতে কি হয়, দেখা যায় যে বাচ্চার সামনেই বাবা মা উত্তেজিত হয়ে যান এবং পরস্পরকে যে ভাষায় কথা বলেন সেটা হয়তো শিশু মনে খুব স্পর্শকাতরতা লাগে। ও এখন সিদ্ধান্তহীনতায় ভোগে যে বাবা হয়তো মাকে দায়ী করছেন, মা হয়তো বাবাকে দায়ী করছেন এই সংসারের এই দোষগুলির জন্য। শিশু আসলে মায়ের কাছে যাবে নাকি বাবার পক্ষ নিবে? মাকে মা বলে যে দেখ আমি ভালো, বাবা বলছে আমার দোষ নাই। এইটার দ্বন্দ্বে সে পড়ে যায়, কনফিউশন। একটা মানে প্রভাবগুলো সম্পর্কে আবার জানবো, আমাদের একটা ছোট বিরতির সময় হয়ে এসেছে। একটা বিরতি নিয়ে ফিরবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট বিরতি নিয়ে এখনই ফিরছি। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে কিশোর বয়সে মানসিক সমস্যা এবং এর সমাধান নিয়ে মেজর ডাক্তার খসরোজ সামাদের সাথে। স্যার, যে জায়গাটিতে ছিলাম যে কিশোর বয়সে আসলে কি ধরনের মানসিক পরিবর্তন হয়, এমন অনেক কিশোরদেরকে বিভিন্ন সময় দেখা গেছে যে এই সে হয়তো শৈশবে সে অত্যন্ত উচ্ছল প্রাণবন্ত একটি বাচ্চা হিসেবেই ছিল, তার বয়স 10-11 এরকম সময় পর্যন্ত। তারপর হঠাৎ করে দেখা যায় যে সে হয়তো একটু চুপ হয়ে গেছে, একটু একা সময় কাটাতেই চাইছে, একটু কনফিউজ থাকছে। অনেক সময় তার কাছে মনে হতে থাকে যে আমি আসলে বোধহয় পারছি না, ফিট ইন করতে পারছি না সবকিছু নিয়ে। আমি একটা বাচ্চাকে বলতে শুনেছিলাম যে আমার দুটো হাত নিয়ে আমি খুব কনফিউজ থাকি, কিভাবে রাখবো বুঝতে পারি না। মানে শারীরিক ভাবে আপনি যেটা বললেন যে গাঠনিক কিছু ব্যাপার ওই সময় চলে আসে, পরিবর্তন আসে। তো এই যে শরীরবৃত্তীয় কিছু পরিবর্তন, সেটা নিয়েও যে একটা কনফিউশন, একটা ডিসকমফোর্ট, সেগুলোর আসলে প্রভাবটা কি পড়ে তাদের কিশোর মনের উপরে, সেটাই আপনার কাছ থেকে শুনছিলাম। জি জি, আপনি যথাযথই বলেছেন যে এই ক্ষেত্রে পরিবারের অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বপূর্ণ ভূমিকাটি থাকার কথা। এক্ষেত্রে মা বা বাবা অথবা উভয়ই তাদেরকে, এই কিশোরদেরকে বুঝিয়ে দিবে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, একই প্রক্রিয়ার ভেতর দিয়ে পৃথিবীর সমস্ত মানব কুল এসছে। আমি বাবা, আমিও একই প্রক্রিয়ার ভেতর দিয়ে আজকে বাবা এই এত বয়স এসেছি, আমিও মা এই একই প্রক্রিয়ার ভেতর দিয়ে এসেছি। সুতরাং তার ভেতর একটা গিল্ট ফিলিংস হতে পারে কারো কারো যে এটা বোধহয় তারই একটা সমস্যা, যেহেতু সে শেয়ার করতে পারছে না। তো আমাদের সত্যি এটা শেয়ার করতে পারে না, এবং এটাই সবচেয়ে বড় স্টিগমা, যে তার প্রশ্ন, তার অস্বস্তি, তার এই যে ডাইলেমা, এটা যদি সে যেই মুহূর্তে শেয়ার করতে পারবে এবং পজিটিভ কাউন্সিলিংটা আসবে, কাউন্সিলিং ভাষাটা আমি সাধারণের জন্য বললাম যে বাবা মা যেখানে বেস্ট কাউন্সিলর, তাকে ওই কথাটাই বোঝাতে হবে যে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে তুমি আসছো, একসময় তুমি আমার মতো বয়স হবে, একসময় তোমার গ্র্যান্ডফাদারের মতো তুমিও বুড়ো হয়ে যাবে। এর ভেতরে অপরাধবোধেরও কিচ্ছু নাই, আশ্চর্য হওয়ারও কিছু নাই, আবার ভয় পাওয়ারও কিছু নাই, একটি প্রক্রিয়া। পাশাপাশি যেটা সম্ভবত আপনি বলতে চেয়েছেন, কখনো কখনো আমরা খুব ভয়ঙ্কর কিছু খবর পত্র পত্রিকাতে দেখি যে তাকে অ্যাবিউজ করা হয়েছে, সেটা হয়তো কাছের মানুষ, হয়তো তার চাচা, হয়তো তার মামা, হয়তো তার খালু, হয়তো বাড়ির ভৃত্য, হয়তো তার ভিত্তিতে। এইগুলি একটা ভয়ঙ্কর ট্রমা ভেতরে সে পড়ে যায়, এবং এই ট্রমাটা সে বাবা মার কাছে হয়তো শেয়ার করতে পারে না। এবং একই কথা বলছি, যদি বাবা মা যদি সেই পার্সোনালিটি নিয়ে এবং সেই বন্ধু ভাবাপন্ন নিয়ে যদি ওনাদের বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে পারতেন বা পারি, তাহলে হয়তো না, সে বুঝবে যে এটা ব্যাড টাচ, এটা গুড টাচ, এটা হচ্ছে খালারা এভাবে টেনে নেন, এটা আসলে তার এটা উচিত না। এই বোর্ডটা যখন তার ভেতরে তৈরি করে দেওয়া সম্ভব হবে, তখন সে অভিভাবককে তার অভিভাবক হিসাবে পাবে, এবং তার এই যে ভয়ঙ্কর রকম ট্রমা আনওয়ান্টেড, এটা তাড়াতাড়ি সে এখান থেকে সে মুক্ত হয়ে পরবর্তী পদক্ষেপে সে যেতে পারে। তার মানে এই যে কিশোর বয়সের যে ধরনের চ্যালেঞ্জ আছে, তার মধ্যে এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আপনি আনলেন যে এই রকমের সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে বাচ্চারা যেতে পারে। আমরা বলছি না যে যাবেই, কিন্তু এই ধরনের কোনো না কোনো অভিজ্ঞতা হয়ে যেতে পারে, যেটা তার ভেতরে একটা দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করতে পারে। একটু কি বলা সম্ভব যে কি ধরনের প্রভাব পড়তে পারে? যদি আপনি যেরকম বললেন যে ও যত তাড়াতাড়ি শেয়ার করতে পারবে, তত তাড়াতাড়ি আসলে সেখান থেকে ও মানসিকভাবে বেরিয়ে আসতে পারবে, ওভারকাম করা যেটাকে বলে। কিন্তু যদি সে না পারে, তাহলে তার ভেতরে কি ধরনের সমস্যা হতে পারে?
জি, তার একটু পূর্বোল্লেখ করে নেওয়া একটা ভালো। জি আমরা বলেছি যেহেতু এটা হয়তো কতটুকু জানি না, আর মানে এটা হওয়ার আশঙ্কাটা বা শতকরা হারে যথেষ্ট শঙ্কাজনক। সংজ্ঞাজনক এটা আসলে হচ্ছে কিছুটা প্রকাশিত না। জি যা পরিবারের সাথে বা কারোর সাথে সে শেয়ার করতে না পারে, সেটা সারা জীবন মনোজগতেই রেখে দেয়, নিজের কাছে রেখে দেয়, বা এমন একটা পর্যায়ে বলে তখন এটা কোনো আবেদন নাই, যা ক্যাজুয়ালিটি হওয়ার, যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। তাহলে এটা আনএক্সপ্লোরড ডাটা, সেটা কিন্তু আমাদের জানা নাই। এক্সপ্লোরড ডাটাই তো বলা হচ্ছে শতকরা প্রায় 50 জন অর্ধেকের বেশি জীবন অন্তত একবার হ্যারাসমেন্টের শিকার হয়েছে। ফলে এই একটা স্বাভাবিক একটা সম্পর্ক পৃথিবীতে, পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ, মিউচুয়াল রেসপেক্ট, পুরুষের প্রতি নারী, নারীর প্রতি পুরুষের, ভাই বোনের এই যে চমৎকার মিথস্ক্রিয়া, এই পৃথিবীটা কত সুন্দর, এটা শেয়ার করার ভেতরে সবসময় ওই অপরাধ বোধটা কাজ করে। এই বোধহয় এই নিকটাত্মীয়টি সেই দুষ্ট চক্রের মতো তার প্রতি ছোবল আনলো। একই কথা পুরুষের বেলা প্রযোজ্য। ফলে টোটাল এই কৈশোরটাই তার এভাবে যেতে থাকে, এবং পরবর্তী জীবনে যখন তার সংসারটি আরো বড় হয়, তখন আরেকটি মানুষ তার জীবনটাকে শেয়ার করে, তখনও তার কাছে এই যে নরনারী স্বাভাবিক সম্পর্ক, এটি আর স্বাভাবিক থাকে না। সেই যে ট্রমা, সেই যে স্ট্রেস, যখন তার শরীরটি তৈরি হয়েছিল না, যখন তার মন তৈরি হয়েছিল না, তখন যে কুৎসিত অভিজ্ঞতাটা, তখন এটার ভেতর সে ওই ছায়াটা খুঁজে পায়। ফলে এটা দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। স্বাভাবিক জীবনের স্বাদ সে আর পেতে পারে না। জি, সেই এই জায়গাটি থেকে যায়, যেটা অ্যাকচুয়ালি একটা দীর্ঘমেয়াদী প্রভাব। ঠিক তাই। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এরকমও দেখা যায় যে স্বল্প মেয়াদে তার লক্ষণগুলো এত তীব্র যে তার স্বাভাবিক জীবনে, মানে জীবনটা যেই গতিতে আগানোর কথা ছিল, সেই গতিটি সে হারিয়ে ফেলেছে। সেটাও হয়। আরেকটি জিনিস প্রাসঙ্গিকভাবে আমার মনে পড়ে গেল, আমরা যে বললাম যে ছেলের মানে মেয়ে, সবাই তো আসলে অনিরাপদ বলছি, রাইট? ছেলেরাও অনিরাপদ, মেয়েরাও অনিরাপদ। শুধু মেয়েরা শুধু ছেলেদের কাছ থেকে অনিরাপদ তা নয়, মেয়েদের কাছ থেকে অনিরাপদ, এবং ছেলেরাও ছেলেদের কাছ থেকে অনিরাপদ, মেয়েদের কাছ থেকে অনিরাপদ। এই জায়গাগুলো আসলে একটা সময় হয়তো সমাজে আরো আগেও ছিল, কিন্তু এখন এই জায়গাগুলো সম্পর্কে আমরা সচেতন হতে শিখেছি, সেজন্য আমরা বলতে পারছি এই ব্যাপারগুলো। যে বিষয়টা আসলে তাই, আপনি যেটা বলেছেন, ধরে একটা শিক্ষায়তন, সেই শিক্ষায়তন রেসিডেন্সিয়াল, আমি সঙ্গত কারণে কোনো শিক্ষায়তনের নাম উদ্ধৃতি করতে চাচ্ছি না, সেখানে হোস্টেল বেস, সেখানে ছাত্রীরা পড়ে। নতুন একজন ছাত্রী ক্লাস 6 বা 7ম শ্রেণীতে প্রথম হিসেবে সে ভর্তি হয়, অথবা ক্লাস 1-এ ভর্তি হওয়ার শিক্ষায়তন আছে। তাহলে সেখানে যে আপনি বলেন অপচক্রের সৃষ্টি, তার বড় বোন সম্পর্কিত, মানে এই ইনস্টিটিউশনালি যারা সিনিয়র স্টুডেন্ট, আমরা প্রথমে হালকা করে তাকে র্যাগিং বলি, কিন্তু আসলে অত হালকা না বিষয়টা। তাহলে আজকের যে প্রথম শ্রেণীর পড়ুয়া যে স্বপ্ন নিয়ে এসেছিল বড় বোন বা বড় স্থানীয় কাছে, স্বপ্নভঙ্গটা অথবা দুঃস্বপ্নের স্মৃতিটা তাকে দিয়ে শুরু হয়। আবার একই কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে প্রথম বর্ষে ভর্তি হয় অথবা ষষ্ঠ বর্ষে ভর্তি হয়, তখনও তার বড় ভাই, যেটা তার আইডল হওয়ার কথা ছিল, আইকন হওয়ার কথা ছিল, দেখা গেল তার হাত দিয়ে এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হয়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ যে চ্যালেঞ্জ আছে এই বয়সের, সেটি হচ্ছে মাদকে আসক্ত হয়ে যাওয়া। জি, এই জায়গাটি সম্পর্কে জি, আপনি অত্যন্ত সংবেদনশীল জায়গাতে পৌঁছেছেন, এবং আমাদের এই সময়টা সেই ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে। আমাদের চোখে শিশু কিশোর এরা মাদক নিচ্ছে, এটা তো আমাদের যুগ যুগের যে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, আমাদের এই ইস্টার্ন বেল্টের যে মাইন্ডসেট, এটার সাথে এটা যায় না। মানে আমরা তো মাদক পরিণত বয়সের নেতাকে আমরা কখনোই উৎসাহিত করি না, বা আমরা এটা নেই না। সুতরাং আমার সন্তান যে কেবল পৃথিবীর মুখ দেখছে, সে মাদক নিচ্ছে, এটা প্রায় আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তাদের কেউ কেউ মাদক নিচ্ছে। এর জন্য আসলে অনেক আলোচনা আমরা হয়তো আরেকবার এই টেবিলে বসে হয়তো ভবিষ্যতে করব। আমি যদি খুব সিনপসিসটা বলবার চেষ্টা করি আজকের অনুষ্ঠানের সাথে, যেটা যায় সেটা হলো একটা দুষ্ট চক্র থাকে, তাদের টার্গেট গ্রুপটাই হচ্ছে টিনএজ। আচ্ছা। এবং একটা কথা বলা হয় যে সিগারেট ইজ দ্য গেটওয়ে অফ দি ড্রাগস। যেরকম এই ঘরটাতে ঢুকবার সময় আমি একটা পথ দিয়ে ঢুকেছি, ঠিক সেরকম মাদকটা নেসেসারিলি মোটামুটি যে একটা সিগারেট ধূমপানের ভেতর দিয়েই ঢোকে। তো যদি আমরা ইতিহাস নেই, যারা মাদক যে শিশু বা কিশোর নেয়, তারা প্রথমেই শুরু করেছিল সিগারেট দিয়ে। তো সিগারেটটা তো অনেক কিছু থাকে, বাবা যদি সিগারেট খায় তার প্রভাব পড়বে, তার কাছে একটা হিরোইক ব্যাপার,
বাবা সিগারেট খাচ্ছে। সিগারেটটা এখন পর্যন্ত আমাদের সমাজে নিষিদ্ধের কাতারে না, যায়। আমরা সিগারেটটাকে কোনো অপরাধী মনে করি না, কিন্তু এটা খুবই একটা বড় একটা বিষয় যে বাবা যখন সিগারেট খায়, বাবা তো তার কাছে আইকন, বাবা সিগারেট খুব সুকটান দিচ্ছে, দেখছে। আর আমাদের যদিও চলচ্চিত্র বা অন্যান্য জায়গাতে আমরা বলছি যে সিগারেটটা করা যাবে না, কিন্তু তথ্য প্রযুক্তির যুগে ওদের তো ফ্রি অ্যাক্সেস আছে, ওরা চাই আর না চাই তারা ডাব্লিউ করে যে কোনো জায়গাতে ঢুকে যাচ্ছে। ফলে ওই বয়সে যেটা তার দেখা উচিত ছিল না, পরবর্তীতে সে দেখলে পারতো, সেটা তারা দেখে ফেলছে। তো সেখানে কিছু হিরোইক দেখায়, তার যে আইকন, তার যে কাল্ট, তাকে ধূমপান করতে দেখছে, তাকে মদ খেতে দেখছে, অ্যালকোহল নিতে দেখছে, ড্রাগস নিতে দেখছে। তো তার ভেতরে এই আইকন মানেই হচ্ছে যে একটা খুব সুপার স্পেশাল সুপারম্যান, তার ভেতরে এই সুপারম্যান হওয়ার একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে এই মাদক নেওয়া। এটা একটা পজিটিভ দিকের, মানে এটাকে এক্সপ্লয়েট করা হয়, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে আমরা একটু আগে আলোচনা করেছি যে কিছু কিছু বাচ্চা এই ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে, এই ট্রমাটাকে ক্যাপিটাল করে ওই যে দুষ্টু গ্রুপ তাদেরকে দেখে যে এটা কে ট্রমাটিক, তারা তাদের মতো করে তথ্য বের করে ফেলে এবং তার হাতে একটু বিষণ্ণতা কাটানোর জন্য একটু একাকী করে তার হাতে একটা সিগারেট ধরিয়ে দেওয়া, অথবা তার যারা ওই যে বড় ভাই বা বড় বোন একই প্রতিষ্ঠানে, অথবা তার নিকটাত্মীয়, তাকে একটা সিগারেট ধরিয়ে দেওয়া, অথবা যে সমস্ত বই টইগুলিতে এগুলোকে হিরোইক ভাবে দেখানো হয়, এগুলোর মাধ্যম দিয়ে তার প্রথমে সিগারেটটা শুরু হয়। আমরা এর পরের ধাপে যাওয়ার আগে একটা বিরতি নিয়ে আসি, কারণ আসলে অনেকগুলো ধাপ তো পার হতে হয়। বিরতির পরে আবার এই জায়গাটাতে আসছি। দর্শক, আরেকটি বিরতি নেব, সঙ্গেই থাকবেন আশা করি। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মেজর ডাক্তার খসরোজ সামাদের সাথে কিশোর বয়সের মানসিক সমস্যা ও এর সমাধান নিয়ে। কিশোর বয়সে কিশোর কিশোরীরা কিভাবে মাদকের সঙ্গে জড়িয়ে যায়, সেখানে আপনি ওই পর্যন্ত বলেছেন যে একটা সিগারেট দিয়ে সাধারণত গেটওয়ে হয় এবং আমাদের সমাজে সিগারেটটা এখনো এনকারেজড, একটা হিরোইক জায়গা আছে সিগারেট স্মোকিং করা, এবং সেটা দেখে দেখে তারা প্রথমে সিগারেট দিয়ে স্টার্ট করে এবং তারপরে কিভাবে বাকি মাদকগুলো এসে যায়, সেখানটাতে আমরা ছিলাম। এটাও কথা দীপ্ত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের বাংলা সাহিত্যের দিকপাল, আমাদের বাবা, এমনকি আমাদের প্রজন্ম শরৎচন্দ্রের বই আমরা দেখেছি যে আমাদের বন্ধুরা পড়ার বইয়ের নিচে রাখতো, সারা রাত ধরে পড়তো। আমাদের একটা গানও আছে যে শরৎ কাহিনী পাশে পড়ে থাকে, ব্যাকুল পিয়াসে তুমি কামার কথা ভাবছো। এটি প্রাসঙ্গিক হচ্ছে যে দেবদাসের গল্প কিন্তু আমরা কম বেশি সবাই জানি, এবং আমাদের এক পুরুষ বা দু পুরুষ আগে দেবদাস একটা আইকন ছিল। বাংলা ভাষাতে তো প্রায় 30টার বেশি এই দেবদাস তৈরি হয়েছে, বিভিন্ন চরিত্র নিয়ে মানে মুভি তৈরি হয়েছে। এটি কেন প্রসঙ্গটা আসলো যদি আমরা একটু মনে করতে পারি যে দেবদাস যখন এই কৈশোর অতিক্রম করলো, তার পছন্দের মানুষ ছিল হচ্ছে পার্বতী। পার্বতীকে সে প্রেম নিবেদন করে এবং পার্বতীর প্রেমটা প্রত্যাখ্যান করে, এবং এটা তখন পার্বতীকে সে আঘাত করে, এবং আঘাতটি তার একটা স্পর্শগত জায়গাতে, দৃশ্যমান জায়গাতে থাকে, এবং দেবদাসের মনে এইরকম একটা আত্মতৃপ্তির জন্ম হয় যে আমি পার্বতীর শরীরে আমি আমার ছাপটি এঁকে দিয়েছি। আসলে ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। আমরা মাঝখানে অ্যাসিড সন্ত্রাসের কথা যদি আমরা মনে করতে পারি, বেশ কিছুদিন আগে আমরা ভয়ঙ্কর রকম এই যে কিশোরীদের প্রতি অ্যাসিড ছড়া হচ্ছে, এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত আমরা একটা কনসার্ন হয়ে গিয়েছিলাম, এবং তার শাস্তি পরবর্তীতে আমরা মৃত্যুদণ্ড পর্যন্ত আনতে বাধ্য হয়েছি। তো এই যে এই চরিত্রটি, এটা কাউকে ইতিবাচক ভাবে ভাবাতে পারতো যে আমি আসলে পার্বতী, এটাকে আমাকে একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে, বা আমরা এটি না করতে যে আমাদের এটাকে ইতিবাচক ভাবনা হয়ে গেছে। কিছু ছেলে যারা আমি বলবো যে শিকার, সে বখাটে হয়নি, পরিবেশ তাকে বখাটে করেছে, অথবা তার হাতে ড্রাগটা তুলে দিচ্ছে। আমি তাকে অপরাধী বলছি না, আমরা তাকে বলছি ভিকটিম। সেই কিন্তু ভিকটিম হচ্ছে ওই কিশোরটি। ফলে এই ড্রাগ তাকে তার স্থান কাল পাত্র এবং সে কি করছে এটি সম্বন্ধে তার জাজমেন্টটা কমিয়ে দিচ্ছে, ফলে সে আঘাত করছে, যেটি আমরা বললাম। আর বাড়িতে কি হচ্ছে, সে জোরে কথা বলছে, মাদকের প্রয়োজনে সে ভাঙচুর করছে, প্রচুর মিথ্যা কথা বলছে, মাদক নেওয়াটাকে সে জাস্টিফাই করছে। মাদক নিতে গেলে তো বন্ধু বান্ধব সাধারণত সাথে থাকে, বাইরে যেতে হয় যে সময়টা তার বাইরে যাওয়ার কথা না, সে সময় এমন ভাবে একটি গল্প উপস্থাপন করছে অভিভাবক, বাবা মা মনে করছে না এটা যাওয়াই উচিত। তারপর এখানে কিছু টাকা পয়সার ব্যাপার থাকে, মাদক তো অনেক উচ্চ মূল্যের মাদকও আছে, তো সেগুলি কিনতে গেলে দেখা যায় যে সে ছোটখাটো বাবার কাছ থেকে চুরি করছে। পরবর্তীতে নিকটাত্মীয় বাসায় গেলেও সে ছোট কিছু চুরি করার মতো কুৎসিত একটা প্রক্রিয়ার ভেতরে জড়িত
হতে বাধ্য হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্যার সিরিজ অফ দি চেইন রিয়াকশনস। ছোট্ট একটা সিগারেট দিয়ে শুরু হয়েছিল, কিন্তু তারপর এই যে তার অস্থিরতা, মিথ্যে কথা বলা, ধ্বংসাত্মক আচরণ করা, ভায়োলেন্ট বিহেভিয়ার করা, এমনকি এই চুরি পরবর্তীতে সামাজিক বড় রকম চুরি হতে পারে। একটা সে মোবাইল নিয়ে নিল টান দিয়ে, একটা শিক্ষিত পরিবারের উচ্চ পরিবারের সন্তান, সে যদি একটা মোবাইলের মতো ছিচকে চুরির সাথে জড়িত হয়ে যায়, এটা যদি আমার সন্তান হয়, এটা কি ঘৃণ্য একটা ব্যাপার। টোটাল পরিবারে তার প্রভাব পড়ে। এখন তার আবার রিভার্স করে, যখন এই পিতা বা মাতা যখন জানে যে আমার সন্তান এরকম করছে, তখন আবার তাকে যদি ঠিকভাবে প্রফেশনালি যদি হ্যান্ডেল করতে না পারে, অ্যাড্রেস করতে না পারি, আমরা যদি তার চিকিৎসা মনো এবং শারীরিক না করতে পারি, তখন বাবা সন্তান প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। তখন বাবার কাছে বা পরিবারের কাছে সে একটা অপরাধী, আর সন্তানের কাছে মা বাবা হচ্ছে ভয়ের একটা জায়গা। ফলে তারা প্যারালালি আসতে পারে না এবং একজনের দুঃখ আরেকজন শেয়ার করতে পারে না। মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা এবং জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যায়। বাবা তো এক জেনারেশনের আগেকার মানুষ, মা তো পূর্ববর্তী প্রজন্মের একটি মানুষ, তার চিন্তা চেতনা, আবার এই প্রজন্ম তার প্রতি বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স আছে। আমরা কম বেশি সময় পলিটিক্যাল কিছু দেখেছি, অন্যান্য দেশের কিছু প্রভাব আছে, আমরা হয়তো পরবর্তীতে আলোচনা নিয়ে আসবো। ইলেকট্রনিক গ্যাজেটের প্রচন্ড রকম একটা ইনফ্লুয়েন্স আছে। এই মাল্টি সেক্টোরিয়াল কারণে সে এই নেশার জিনিসগুলি হাতের কাছে সুলভে পায়। এই জিনিসটা আগে সুলভ ছিল না, এখন এটা সুলভ হয়েছে। সুলভ হওয়া মানেই তো হচ্ছে যে সে ওই সিগারেটের মতো এটা মুড়ি মুড়কির মতো পেয়ে যাচ্ছে, এবং অর্থের প্রক্রিয়াটাও সে এটা একটা প্রসেস সে খুঁজে পায়। এবং এবার আমরা যদি একটু মানে চিকিৎসা বিজ্ঞানের করে একটু ঢুকে যাই, তাহলে ইউজুয়ালি মাদকটা কি হয়, যখন মাদক সেবন করে তখন আমাদের প্রকৃতি আমাদের কতগুলি গ্রহিতা কোষ দিয়ে দেয়, রিসেপ্টর সেল। এটা যিনি মাদক নেন না তারা সারা জীবন ওই গ্রহিতা নিয়েই তিনি মৃত্যুবরণ করেন, তার কোনো সমস্যা হয় না। কিন্তু যে মাদকটি নেয়, ওই মাদক সাথে সাথে গ্রহিতা সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে, একসাথে তাকে ধরে ফেলে সে এই যে অনাকাঙ্ক্ষিত কাজ যেগুলো আমরা বললাম সেগুলি সে করে, অথবা কাঙ্ক্ষিত ওর জন্য যে আনন্দ লাগছে তার, ও কি করে প্লেজার পারপাসে নেয়, তো তার আনন্দ লাগছে, ওই যে ক্ষণিকের যে দুঃখটা ছিল দেবদাসের গল্পের মতো, সে ওখান থেকে সে মুক্তি পায়। সেজন্য এই প্লেজারটাই তার, দেবদাস যেখানটাতে অ্যাকচুয়ালি সে অ্যালকোহল কনজিউম করেছিল, তার এই প্রজন্ম সেটাকে সে ড্রাগসে নিয়ে গেল। এবং দেবদাসের তো অ্যাকচুয়ালি ওখানে ছিল যে সে কোপিং মেকানিজম হিসেবে নিয়েছে। হ্যাঁ, এখানেও এটা একটা এক্সাম্পল যে আমি যখন মানসিক ভাবে মানে কষ্টে আছি তখন আমি এটা নিলে হয়তো আমার কষ্টটা কমবে। ইট ওয়াজ আ মেসেজ ফ্রম দেবদাস। এক্স্যাক্টলি আপনি ভালোভাবে ফোকাস করেছেন। এই পর্যায়ে যখন আসে তাহলে কি আমরা দাঁড়িয়েছিল যে এই যে রিসেপ্টর সেল যখন তার হঠাৎ করে এই ড্রাগসটা নেওয়া আমরা কোনো কারণে বন্ধ করা হয় বা সম্ভব বা শুরু করি, তখন ওই রিসেপ্টর সেল ধরা যাক দুপুর 3টার সময় ওই কিশোরটি ড্রাগসটি নিত, তো ওই দুপুর 3টার সময় ওই রিসেপ্টর সেল গ্রহিতা কোষ আমার খাবার দাও, আমার জিনিসটি দাও, ক্ষুধা লাগলে যখন আমরা অস্থিরতা আচরণ করি, ঠিক সেরকম সেই গ্রহিতা সেল ওই ড্রাগসটির জন্য অস্থিরতা প্রকাশ করে এবং তাকে উত্তেজিত করে, তখন সে এই অনাকাঙ্ক্ষিত আচরণগুলি করে। এটাকে আমরা কম বেশি জানি উইথড্রল সিমটম বলে। তাহলে পারে এইভাবে ধীরে ধীরে একটা পর্যায়ে যে এই মাদকের সে প্রকারান্তর দাস হয়ে যায়, স্লেভ হয়ে যায়। স্লেভকে যেমন খুশি তেমন ভাবে কাজ করানো যায়, প্রকারান্তরে এই ড্রাগস গুলি তাকে তার ইচ্ছা মতো, ড্রাগসের ইচ্ছা মতো করে তাকে এই কাজটা করতে বাধ্য করে। তার মানে বলতে চাইছেন যে এই মানুষটি নিজস্ব বিবেক বা চিন্তাধারা বোধ আর তখন কাজ করে না, সম্পূর্ণই ড্রাগের দ্বারা সে নিয়ন্ত্রিত হয়। এখানে একটা প্রশ্ন যেমন আমি অভিভাবকদের কাছ থেকে ভীষণ ভাবে পাই যে ও তো চাইলেই ছেড়ে দিতে পারে, ওকে তো আমি অনেকবার বলেছি ছেড়ে দিতে, কেন ছাড়ে না? জি, এটা আসলে তো অনেক বড় প্রশ্ন। তাও যদি আমরা সামারি করি, এটা অত ধাতব বা যান্ত্রিক ভাবে দেখার কোনো অবকাশ নাই। ওকে ছেড়ে দিতে বললাম, ও তো ছেড়ে দিল, ব্যাপারটা আসলে ততটুকু সহজ না। ওই যে আমরা একটু আগে গ্রহিতা কোষে বলেছি, এটা একটা পার্ট, এটা কোর কন্টেন্ট, এটা ড্রাগসের পার্ট। কিন্তু আমরা একটা কথা বলেছি, সে কিন্তু ভিকটিম। এখন আমরা মূল কারণটাকে যদি অ্যাড্রেস না করে আমরা যদি গ্রহিতা কোষকেই বারবার করি, তাহলে হয়তো কিছুদিন ভালো থাকবে শিশুটি বা কিশোরটি, আবার কিছুদিন পরে সেই ভিসিএস সাইকেলে যদি সে পড়ে যায়, তাহলে পারে সে আবার ওই মাদক নেওয়ার প্রয়োজন অনুভব করবে। আমি আরেকটু স্পেসিফাই করি জায়গাটা থেকে, আপনি এটা বলতে চাইছেন যে তার যে শারীরিক ব্যাপারগুলো হয় সেই জায়গাটাকে হয়তো আমরা মনোযোগ দিয়ে তার একটা চিকিৎসা করালাম, কিন্তু আরো যে বিষয়গুলো আছে
সেটার কথা বলছেন, যে ভিসিএস সাইকেলের কথা বলছেন, এটা কি সেটা? জি, আপনি যথাযথ বলেছেন। ধরা যাক তার পরিবারে তার খুব ডিস্টরশন, পরিবারে সবসময় বাবা মা ঝগড়াঝাটি করে, তো তার তো কোনো ট্রাঙ্কুইলিটি জায়গা নাই। এখন বাবা এসেও তাকে বলছে তুমি কাল থেকে খেও না, মা এসে বলছেন, কিন্তু যেই আবার তারা ঝগড়াঝাটি করছেন, তাহলে ও যে তার শান্ত হওয়ার জায়গাটা সে তো বাবাকেও পাচ্ছে না, মাকেও পাচ্ছে না। ফলে এটার বাস্তবতা বা রিয়ালিটি, জীবনে স্বাভাবিক পক্ষে সে বড় হলে সে বিয়ে করবে, তার জন্য জীবনে একটা সাথী থাকবে, তার দুঃখ কষ্ট শেয়ার করবে, তার মনোদৈহিক বিষয়গুলি মেটাবে, তাকে সারা জীবন ঘিরে রাখার মতো মানুষ তো সে পাবে। এত অস্থিরতার তো কিছু নাই, কিন্তু ওই সময়টা তার জাজমেন্টটা যে এত তাড়াতাড়ি তার জন্য এটা খুব বেশি প্রাসঙ্গিক না, এই উপলব্ধিতে তাকে করানোর জন্য খুব পরিণত ভাবে তাকে এটি তৈরি করতে হবে। চমৎকার বলেছেন। আমরা ওই জায়গাটা নিয়ে আবারও কথা বলবো আরেকটা বিরতি নিয়ে এসে। দর্শক, আরেকটা বিরতি নেব, সঙ্গেই থাকুন। চলছে প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে মেজর ডাক্তার খসরু সামাদের সাথে কিশোর বয়সে মানসিক সমস্যা ও এর সমাধান নিয়ে। কিশোর বয়সের অসংখ্য চ্যালেঞ্জেস আছে, শরীরবৃত্তীয় কিছু পরিবর্তন, মানে মনোদৈহিক কিছু পরিবর্তন, সেখানে শারীরিক মানসিক যে ইমোশনাল চেঞ্জেস আছে সেই জায়গাগুলোর সঙ্গে স্ট্রাগল, মাদকের একটা অনেক বড় প্রভাব, এই জায়গাগুলো চ্যালেঞ্জেস হিসেবে আছে। তো একটু যদি জানতে চাই যে কারো পরিবারে, সব বাড়িতে যে চলেই আসবে মাদক বিষয়টা তা না, কিন্তু কিছু কমন যে ক্রাইসিস, সেই ক্রাইসিস গুলো হয়তো কমনলি সবার বাসায় আসবে। তো যদি মাদকের জায়গাটাতে যেহেতু ছিলাম, এখানটাতে যদি কারো বাড়িতে এরকম একটা সমস্যা চলেই আসে, তাহলে সেখানে অভিভাবকের করণীয় কি, যদি একটু ছোট্ট করে আমরা জানতে পারি। জি, ধন্যবাদ। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা শব্দ আমরা বারবার ব্যবহার করেছি, এটা একটু খোলসা হওয়া দরকার বলে আমার কাছে মনে হয়। মনোদৈহিক, এই শব্দটাকে আমরা বলি সাইকোসোমাটিক। সাইকো হচ্ছে মন, আর সোমা মানে তো দেহ। তার অস্বস্তিটা আসলে মনে। মনটা তো আসলে দেখার মতো বিষয় না। কবিতা অনেক লেখা হয়েছে, সাহিত্য অনেক হয়েছে। আমি তোমাকে হৃদয় দিব, হৃৎপিণ্ড তো আসলে মাংসল একটা যান্ত্রিক একটা যন্ত্র মাত্র, পাম্প করে রক্ত। এর সাথে হৃদয় ভিত্তিক কোনোই সম্পর্ক নাই। হৃদয় ভিত্তিকটা সম্পূর্ণ আবেগের ব্যাপার, স্পর্শকাতর ব্যাপার। তাহলে মনোদৈহিক বলতে চাচ্ছি যে সে মানসিক কষ্ট পাচ্ছে, কিন্তু এটি প্রকাশ করবার জন্য তার যে অস্থিরতা সেটি শারীরিক। সেটি কিরকম হতে পারে? একটা সে ঘুমাতে পারছে না। আমি আপনি নিজেই যদি একটি রাত না ঘুমাই তাহলে কি দুঃসহ মনে হয়? তার প্রায় মাথা ব্যথা করছে, অফিসে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, অস্থির লাগছে, চঞ্চল লাগছে, ঘেমে যাচ্ছে, একটুতে রেগে যাচ্ছে। এইগুলির পেছনে কিন্তু আসলে মানসিক সমস্যাটা না করে আমরা বলি তুমি রেগে যাচ্ছ কেন, এই তুমি ঘেমে যাচ্ছ কেন, এইগুলি আসলে ওই যে পেছন থেকে হরমোন বা একটা মন তাকে উত্তেজিত করছে। তাহলে যদি আমরা মাইন্ডটাকে ট্রাঙ্কুইলিটি করতে পারি, তাহলে পারে এই দৈহিক মাথা ব্যথাটি যেমন ধরেন, এটি হয়তো অনেকটি কমে যাবে। এমনকি স্থূলতা হতে পারে। আমাদের উল্টো ধারণা হচ্ছে যে হয়তো রেগে গেলে সে তো খাবে না, এটিও হতে পারে। খাবারে অরুচি হতে পারে, আবার উল্টো হতে পারে, কারো পলিফেজিয়া হয়, মানে অনেক বেশি খেতে সে চায় এবং খাওয়ার ভীষণ একটা রিক্রেশন খুঁজে পায় খাওয়া। এবং দেখা গেল এখন তো জাঙ্ক ফুড কালচার চলে এসছে, যেগুলি আসলে খেতে না খাওয়াটাই ভালো ছিল। কোলা জাতীয় পানীয়, তারপর বার্গার জাতীয় জিনিস, যেখানে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, প্রচুর পরিমাণে সুগার থাকে, যেগুলি স্বাস্থ্যের জন্য, এগুলি খাচ্ছে। এগুলিও কিন্তু তাকে তার ব্লাডে রক্ত পরিমাণ, চিনির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, এটাও তার উত্তেজনার কারণ। এবার আমরা যেটাতে বলতে চাইছিলাম যে এটাকে ৩-৪টা লেয়ারে আমাদের ভাগ করতে হবে দায়িত্ব। দায়িত্বটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, দায়িত্ব হচ্ছে একটি পারিবারিক পর্যায়ে, দায়িত্ব হচ্ছে একটি সামাজিক পর্যায়ে, দায়িত্ব হচ্ছে একটা রাষ্ট্রীয় পর্যায়ে, এবং আন্তর্জাতিক পর্যায়ে তো অবশ্যই গ্লোবাল একটা ইফেক্ট তো আছেই। ব্যক্তিগত পর্যায়ে তো তাকে যদি আমরা ছোটবেলা থেকেই এই বিষয়গুলিকে খুব পজিটিভলি মোটিভেট করতে পারি, অর্থাৎ শৈশবের মোটিভেশনটা খুব মাথায় থেকে যায়, তখন থেকে আমাদের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক আমরা যে এথিক্স কোডটা মেনে চলি, এটা যদি তার ভেতরে গভীর মননটা তৈরি করা হয়, তাহলে সে টিন এজের যে পরিবর্তনটা, এটা সে ধাক্কাটা সামলাবে। তো এটা খুবই একটি বড় প্রশ্ন। শিশু শৈশবে অর্থাৎ 12 পর্যন্ত কিভাবে বেড়ে ওঠে, এইখানে তার ভ্রূণটা রচিত হয়, তার চারিত্রিক বৈশিষ্ট্যের ভ্রূণটা রচিত হয়। তারপর তো কিশোর বয়সটা আমরা আসলামই, যে কিশোর বয়সে তাকে আমরা কিভাবে তাকে উপস্থাপন করব, যে বইগুলি তার চরিত্র গঠন করে, যে বইগুলি তার নৈতিকতা তৈরি করে, সেগুলি আমাদের বড় বড় মনীষীদের জীবনী হতে পারে,
সেগুলি কোনো ধর্মগ্রন্থ তো খারাপ না, তাই না? সব ধর্মগ্রন্থ তো ভালো আচার শেখায়, সেগুলি হতে পারে। আর যে আমরা যেটা বলেছি যে এই সময়কালে সোশ্যাল মিডিয়ার এটা ভয়ঙ্কর একটা ইতিবাচক দিক থাকার আছে, নেতিবাচক থাকার দিক আছে। ইতিবাচক মানে আমি কিছুদিন আগেই ধরেন আমাদের কোভিড হয়ে গেছে, তো আমরা বাধ্য হয়ে স্কুল যখন বন্ধ হলো বছরের পর, তখন তো আমরা শিক্ষা বন্ধ রাখতে পারিনি, তখন আমরা অনলাইনে করে আমরা প্রায় প্রকারান্তরে বাধ্য হয়ে তাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে এই আমরা নেটওয়ার্কটা গ্যাজেটটা তুলে দিতে বাধ্য হয়েছি, তুলে দিয়েছি। এখন তার স্কুলের মডিউলের ভেতরে আগের মতোই সেই মেসেজ আসে, আগের মতোই তার স্টাডি মডিউলটা আসে, আগের মতো টিচারের স্টাডি, আমি এটাকে খারাপ বলছি না, বাট ওই গেটওয়েটাকে আমাদের একটা সময় এসছে এখন ভাববার জন্য যে এইটাকে আমরা কতটুকু মডারেট করতে, কতটুকু মিনিমাম করতে পারি। একটি গ্রন্থ, রবীন্দ্রনাথের গ্রন্থ হাত দিয়ে পড়ার যে মজা, আমি ব্যক্তিগতভাবে ওই গেজেটে আমি অন্তত মজাটা সেটা আমি পাই না। তো এই বোধটা তাকে তৈরি করতে হবে যে না এখানে আছে। তাহলে আমি বলতে চাচ্ছি শিশুর একটা নিজস্ব জগৎ তৈরি হতে হবে, সেই জগৎটি আনন্দ ঘন একটি জগৎ তৈরি হতে হবে। সমাজ আসলে কি, আমি কাকে দ্বারা ইনফ্লুয়েন্স হই, আমি বারবার বলবার চেষ্টা করছি। আমার একটা আইকন থাকে, সে আমি একজন চিকিৎসক, বাংলা সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন চিকিৎসক, সে আমার কাছে আমি অমন চিকিৎসক হতেই চাই। আমি একজন সেনা অফিসার, অমুক উনি খুব বড় সেনা অফিসার ছিল, আমার কাছে আইকন থাকতেই পারে যে আমি অমনটি হব। প্রত্যেকটা পেশাতে থাকে, তাদের জন্য আমাদের নিজস্ব আইকনটা গড়ে দিতে হবে, যে আমরা বলতে পারি যে হ্যাঁ উনি একটা দেখো একটা আইডল চরিত্র। তো আমাদের এই সময়কালে একটা আইডিওলজিক্যাল ক্রাইসিসে ভুগছে সারা পৃথিবী, যে আমি আমার সন্তানকে বলতে পারি না দেখো উনি একটা অনেক গুণাবলী সম্পূর্ণ মানুষ, আর এই গুণাবলীটা তুমি নাও। তাহলে আমাদের এই আইকনের জগৎটা এক্সপ্লোর করতে হবে, অথবা আমাদের প্রজন্মকে তৈরি করে দিতে হবে। আর রাষ্ট্র তো নিশ্চিত করবে এই যে ড্রাগসগুলি তার হাতে যেন না আসে। প্রয়োজনে ল এনফোর্সিং এজেন্সি সেগুলিকে ব্যবহার করতে হবে, এবং রাষ্ট্র দেখবে যে এই যে চাইল্ডদেরকে কে অ্যাবিউজ করছে, কোনো শক্তি আছে কিনা। আমরা জানি না বহিঃশক্তির কি ইচ্ছা আছে কিনা, বহিঃশক্তি দীর্ঘমেয়াদী একটা রাষ্ট্রকে টার্গেট করতে পারে, এরকম ইতিহাস আছে যে একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে গেলে কিশোরদেরকে ধ্বংস করো। আজকে যে ছেলেটা বা যে মেয়েটার বয়স 13-30 বছর পরে সে 33 বছর বা 43 বছর সেই পৃথিবীর হালটা ধরবে, বা সেই এই দেশের হালটা ধরবে। আজকে যদি তাকে আবার নৈতিকভাবে ধ্বংস করে দিতে পারি, তাকে যদি ড্রাগ এডিক্ট করে দিতে পারি, নিশ্চিত এই দেশটি ধ্বংস হয়ে যাবে। আমরা সেটা জানি না যে দুষ্ট কোনো রাষ্ট্রের এরকম ইচ্ছা আছে কিনা, সেটিকে আমাকে খুঁজে বের করতে হবে। আর আন্তর্জাতিক প্রভাবে, এটা আমি বলতে চাই এটা গ্লোবাল সমস্যা। টিনেজ ক্রাইসিস কিন্তু শুধু বাংলাদেশের সমস্যা না, এটা এমনকি মিডল ইস্টের মতো দেশ যেখানে আমরা বারবার ধর্মীয় কথা বলেছি, সেখানে একটা ভয়ঙ্কর সমস্যা। এবং কোনো কারণ ছাড়া সে একটা ঢিল মেরে দিচ্ছে, ঢিল মেরে মানুষ ব্যথা পাচ্ছে। আমরা এখানে দেখেছি যে ট্রেন যায়, ট্রেনে ঢিল মারছে, এর ভিতরে তার তো কোনোই বেনিফিট নাই, কিন্তু এই ঢিলটি প্রকার একটা মৃত্যুর কারণ হতে পারে। তো এই যে স্যাডিজম, এই যে মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া, বিকৃত আনন্দ পাওয়া, এটি তার আসলে এই মূল্যবোধটাই তৈরি হয় নাই, আমরা করতে পারি নাই। তাহলে এটার রোল কিন্তু রাষ্ট্রেরও আছে এবং গ্লোবালি আছে। সারা পৃথিবীর মানুষদেরকে এখন ভাববার সময় আসছে। সারা পৃথিবীতে যারা নেতৃবর্গ আছেন, সেটি রাজনৈতিক হোক, সেটা বিজ্ঞান হোক, সেটা শিল্প সাহিত্য হোক, টেকনোলজি হোক, যাই হোক না কেন, অন্তত আমাদের রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, ভৌগোলিক কারণে ভিন্নতা থাকতে পারে, জাতিগত কারণে ভিন্নতা থাকতে পারে, বিভিন্ন কারণে ভিন্নতা থাকতে পারে, মতাদর্শ সেটা থাকুক, কিন্তু একটা জায়গায় তো আমাকে একমত আমরা অবশ্যই হব। আমার সন্তান, আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্মের পর আমরা যত কত কষ্ট করছি, এত দূর আসছি, এত কাজ করছি, সবই তো পরবর্তী প্রজন্মের জন্য। যা হয়েছে যথেষ্ট হয়েছে। আমাদের পরবর্তী সন্তানকে বাঁচাতে হলে আমাদের একটা ছাতার নিচে আসতেই হবে। সেই ছাতাটির নাম মানবিক ছাতা, সেই ছাতাটির নাম মনুষ্যত্বের ছাতা, সেই ছাতাটির নাম আমাদের সন্তানকে বাঁচাবার ছাতা। অনেক ধন্যবাদ। এবং সেই সন্তানকে বাঁচাবার জন্যই আমরা যেন সচেতন হই, যথাযথ পদক্ষেপ গ্রহণ করি। আপনি যে কথাগুলো বললেন যে বাচ্চাদের সাথে সেই সম্পর্কটা বাবা মায়েদেরই আগে তো গড়ে তুলতে হবে, যেখানে বাচ্চারা দ্ব্যর্থহীন ভাবে তাদের মনের কথাগুলো খুলে বলতে পারে, এবং বাবা মায়ের পক্ষেই প্রপার এডুকেশন তাদের সন্তানের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। সেটা তার মনোদৈহিক পরিবর্তন সংক্রান্ত হোক, সেটা তার ড্রাগ অ্যাডিকশন হোক, সেটা তার বন্ধু নির্বাচন হোক, বা যে বিষয় হোক, কিংবা কোনো আবেগীয় কারো প্রেমে হয়তো পড়েছে, সেই জায়গাটি নিয়ে হোক। তো সেরকম একটি সমাজ তৈরি হোক, এই আশা করছি আমরা, এবং সেই আশায় আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।